আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, শেখ হাসিনার ১৫ বছরের যে শাসন, এটার কেন পতন হলো? তার দীর্ঘদিনের যে অভিজ্ঞতা এবং অতীতে বিশেষ করে ১৯৯৬ থেকে ২০০১ সন পর্যন্ত একটি সফল সরকার পরিচালনার যে ঐতিহ্য, তার সঙ্গে সুদীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, রাজপথের অভিজ্ঞতা এবং তার রক্তের মধ্যে যে প্রবাহমান রাজনীতির যে ধারা, এটি বাংলাদেশের দ্বিতীয় কারো নেই। তো সেই অর্থে তিনি লড়াই সংগ্রাম করে যখন ১/১১ পরবর্তী যে সরকার, সেই সরকারের প্রধান হলেন। বলা হয়ে থাকে যে ১/১১ সময় যে নির্বাচনটা হয়েছিল সেটি সমঝোতার ভিত্তিতে হয়েছিল এবং সেই সমঝোতার সময়টিতে যে ভুলগুলো করা হয়েছিল, এবার সেই ভুলগুলো করা হয়নি। আবার এইবার যে ভুলগুলো করা হয়নি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, ঠিক এইরকমই একটা ফলাফলের আশা বিদেশি যারা নেগোশিয়েটর ছিলেন তারা ২০১৮ সনে করেছিলেন, কিন্তু সেটি যে কোনো কারণে সম্ভব হয়নি। তো সেই বিষয়গুলো পরের ব্যাপার। আগে যেটা বলে নিই সেটা হলো আমাদের দেশের যে রাজনীতি, সে রাজনীতিতে সবসময় বিদেশিদের একটা হস্তক্ষেপ থাকে। সেই রাজনীতিতে বিদেশির প্রভুদের প্রভুত্ব থাকে, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, অর্থ, বিত্ত, আমলা, হুন্ডা, গুন্ডার একটা প্রভাব থাকে। আর বিশেষ করে সেই যে সামরিক শাসনের আমল থেকে, সেটা খন্দকার মোশতাকের সেই সামরিক শাসন বলেন, কিংবা ধরুন জিয়াউর রহমান সাহেবের সামরিক শাসন বলেন, ঠিক সেই সময় থেকে নির্বাচন যেভাবে ম্যানুপুলেট হচ্ছে, যেভাবে হা না ভোট, যেভাবে ঠিক রাতের ভোট, দিনের ভোট, গৃহপালিত বিরোধী দল ইত্যাদি যে সংস্কৃতিগুলো, এটা অপসংস্কৃতি বলা হবে, সংস্কৃতি নয়, যেগুলো চালু হয়ে আসছে আমাদের দেশে, এটা তো থামছে না। সেই তুলনায় যদি আপনি ধরেন যে ১৯৭০ সনে মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর ইয়াহিয়া খানের জামানাতে যে নির্বাচনটা হয়েছিল, এটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট নির্বাচন। আবার পাকিস্তান জামানাতে যেটা ১৯৫৪ সনে নির্বাচন হয়েছিল, বাংলাদেশে যদি সত্যিকার অর্থে কোনো অংশগ্রহণমূলক উৎসাহ এবং উদ্দীপনার সঙ্গে, প্রতিযোগিতার সঙ্গে কোনো নির্বাচন হয়ে থাকে, সেটা হলো 1954। আর বাকি যে নির্বাচনগুলো, প্রায় সব নির্বাচনগুলো কিন্তু হুজুগে হয়েছে। ১৯৭৩ সনের যে প্রথম সংসদ নির্বাচন হুজুগে হয়েছে। ৭৯ সনের সংসদ নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন, হানের নির্বাচন, ৮৬, ৮৮, বোগাজ নির্বাচন। শুধু ৯১, ৯৬, ২০০১ এই তিনটি নির্বাচনে যে অনিয়ম বা যা কিছু আছে, এটা একেবারে সীমিত। বলা হয়ে থাকে যে স্বাধীন বাংলাদেশে মূলত ৯১, ৯৬ আর ২০০১ এই তিনটে নির্বাচন ছাড়া বাকি নির্বাচন নিয়ে বহু প্রশ্ন আছে। আমি ২০০৮ সনে নির্বাচনের সংসদ সদস্য হয়েছিলাম। আমারও এলাকাতে প্রতিযোগিতা ছিল, কিন্তু এখন অবস্থার দৃষ্টিতে যেটা মনে হচ্ছে যে গলাচিপা ১০ মিনিটে যে প্রতিযোগিতা ছিল বা ভোট ছিল, এটা সারা বাংলাদেশে এই দৃশ্য ছিল না। আমরা ২০১৮ সনে, ২০১৪তে, ২০২৪ এবং এই যে ২০২৬ যে দৃশ্য আমরা দেখেছি নির্বাচনের ফলাফলের ক্ষেত্রে, এটা সেই ২০০৮ থেকে ধীরে 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 শুরু হচ্ছিল, কখনো নির্লজ্জ, কখনো প্রকাশ্য। তো এনিওয়ে, এইবার অবিশ্বাস্যভাবে জামাতের যে জোট, তারা ৭৮টি আসন পেল। তো বিএনপির জোট যদি ৯০টি বা ১০০টি সিট পেত ২০১৮ সনে, তাহলে কি শেখ হাসিনার আজকের এই পরিণত হতো? কারা তাকে সেই দিন এই কাজ করতে দেয়নি? তো এই যে এরকম অনেকগুলো প্রশ্ন। আর এখন যে দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি, কেউ শেখ হাসিনার সঙ্গে এই মুহূর্তে নেই। আর যারা পালিয়ে আছেন, তার সঙ্গে যারা আছেন, তারা মানে কেউ নৈতিকভাবে বাংলাদেশে আসবে, আগামীতে রাজনীতি করবে, তাদের বিরুদ্ধে যে সকল মামলা মোকদ্দমা, দুর্নীতির অভিযোগ আছে, এইগুলো তারা কাটিয়ে উঠে আবার রুখে দাঁড়াবে, এটা কার্যত অসম্ভব বিষয়। অলৌকিক কিছু যদি না ঘটে,
তাহলে হয়তো মানে ওই ধরনের যারা রাজনীতিবিদ তাদেরকে আর বাংলাদেশে বরণ করে নেওয়া হবে না। আওয়ামী লীগ ফিরে আসবে, এখনও আওয়ামী লীগ আছে, হয়তো নতুন নেতৃত্বে। এমনকি যদি বর্তমান সরকার ফেল করে, সেক্ষেত্রে আওয়ামী লীগ আরেকটি নির্বাচন এলে ক্ষমতায় আসবে, সেটাও ঠিক আছে। কিন্তু যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ হয়েছে, যাদের বিরুদ্ধে অনিয়ম, সন্ত্রাস, টাকা পাচার, এই মানুষগুলো আপনারা লিখে রাখেন যে বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না। তো সেই অর্থে আওয়ামী লীগের যে সকল নেতৃত্ব বিলো 60 এই মুহূর্তে আছেন, যাদের বয়স 60-এর নিচে, মূলত তারাই আগামীর নেতৃত্বে আসছে। এর বাইরে 60-এর উপরে যারা আছেন তারা বয়সের কারণে, অবস্থানের কারণে মূল ধারায় আর আসতে পারবেন না। আর 60-এর উপরে যারা গাড়ি বাড়ি টাকা থেকে শুরু করে বেগম পাড়ায় সহায় সম্পত্তি এগুলো করে এই মুহূর্তে শেখ হাসিনার চক্ষুষ্যুলে পরিণত হয়েছেন, তারা জিন্দিগিতে রাজনীতির কথা কল্পনাও করতে পারবেন না। এখন ফুসফাস ভুংভাং যা কিছু আছে এগুলো হচ্ছে। তো যেটা বলছিলাম আজকের এই শিরোনাম, সেটা হলো যে শেখ হাসিনার যে পতনগুলো হয়েছে, এখানে পতনগুলো বলতে তিনি যে কেবলমাত্র ক্ষমতা হারিয়েছেন তা নয়, তিনি তার পিতার সম্মান হানি করেছেন। তার যে কেবলমাত্র পিতার সম্মান হানি হয়েছে তা নয়, তার দলের কোটি কোটি নেতাকর্মী আজ জীবন মরণ সমস্যার মধ্যে পড়েছেন। তারপর আওয়ামী লীগের যে ঐতিহ্য রয়েছে, আওয়ামী লীগের যে ভিত্তিমূল রয়েছে, সেই ভিত্তিমূলটা ভেঙে চুরে তছনছ হয়ে গেছে। শেখ হাসিনা তার রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে বেগম জিয়ার বাড়ি ভেঙেছেন, কিন্তু আমজনতা মব সৃষ্টি করে চোখের সামনে 32 নম্বর ভেঙে চুরমার করে দিয়েছে। সুধার সদনে কেউ নেই, আওয়ামী লীগের অফিসগুলো বিরান। এটা কেন হলো, কিভাবে হলো, এই বিষয়গুলো আলোচনা করতে হবে আওয়ামী লীগকে, এবং একই সঙ্গে আলোচনা করতে হবে বর্তমান যারা আছে তাদেরকে। এর কারণ হলো যে ক্ষত সৃষ্টি হয়েছে, যে দায় সৃষ্টি হয়েছে এই গত 17 মাসে কিংবা আওয়ামী লীগের 16 বছরে, সেই ক্ষতগুলো যদি বর্তমান প্রশাসন তারা যদি সেগুলো ধীরে ধীরে কাটিয়ে উঠতে না পারে, তাহলে একই পরিণতি তাদের জন্য অপেক্ষা করবে আগামী দিনে। ঘটনা যাই হোক না কেন, গত 17 মাসে যে দায়, সেই দায়গুলো জামাতকেও নিতে হবে, বিএনপিকেও নিতে হবে, এনসিপিকেও নিতে হবে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তো নিবেনই। তো ওনার তো বয়স হয়ে গেছে, আর কয়েকদিন পরে দেখবেন যে তিনি কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলেছেন। এখন তার বয়স প্রায় 89 বছর। তো সেই অবস্থাতে একটা মানুষ, তাকে আপনি কীভাবে বিচার করবেন, কীভাবে প্রতিশোধে আওতায় আনবেন? আলটিমেটলি যারা এই মুহূর্তে স্টিয়ারিং চেপে আছেন তাদের উপরে কিন্তু ইতিহাসের দায় পড়বে। তো সেক্ষেত্রে শেখ হাসিনার যে পতন, সেই পতনগুলোর যে কারণ, সেই কারণগুলো যদি বর্তমান প্রশাসন আছেন তারা বিশ্লেষণ করেন, তারা তুলনামূলকভাবে ভালো থাকবেন। আমার কাছে যেটা মনে হলো যে শেখ হাসিনা 2008 থেকে 2013 পর্যন্ত মোটামুটি চমৎকারভাবে চালিয়েছিলেন প্রশাসন, অসাধারণ সুন্দরভাবে চালিয়েছেন, এবং তার যে মাস্টার প্ল্যানগুলো ছিল, ব্যাকবোনগুলো ছিল, এই যে মেট্রো রেল, তারপরে এক্সপ্রেসওয়ে, তারপরে অন্যান্য যে সকল মেগা প্রকল্প, পদ্মা সেতু, এগুলো কিন্তু তার প্রথম টার্মেই করা হয়েছিল। পরবর্তী টার্মে যে জিনিসগুলো নেওয়া হয়েছে ওইগুলোর কন্টিনিউয়েশন, কিন্তু চিন্তার কোনো নতুনত্ব আসেনি। এখন প্রথম টার্মে তার সঙ্গে যারা যারা ছিলেন, দলের মধ্যে যে গণতন্ত্রগুলো ছিল এবং দলের যারা ত্যাগী পরীক্ষিত নেতাকর্মী ছিলেন, সবাইকে তিনি কিন্তু মোরাললেস মূল্যায়ন করেছিলেন। অজয় পাড়াগাঁয়ের একজন আওয়ামী লীগ নেতা, তিনিও শেখ হাসিনা দ্বারা মূল্যায়িত হতেন। তিনি তখনও সেই আমলাদের স্যার হয়ে ওঠেননি, তখনও আপা ছিলেন। গণভবনের দরজা তখনও বন্ধ হয়নি। তো যেই মুহূর্তে 2014 পরে কি করলো, একটা বিতর্কিত নির্বাচনের পরে এই আমলাতন্ত্র, দুর্নীতিবাজ আমলাতন্ত্র, তারা তাকে ক্যাপচার করে ফেললো। করোনার সময় তাকে মূলত কার্যত গৃহবন্দী করে ফেললো। আর এই সময়টিতে তিনি যে সকল মানুষের খপ্পরে পড়লেন, আমি ব্যক্তিগতভাবে নাম বলবো না কারো, এদের সংখ্যা একজন দুজন নয়, এদের সংখ্যা হয়তো কয়েকশো। একেবারে শেখ পরিবারের ভিতরে আছে, শেখ পরিবারের বাইরে আছে, গোপালগঞ্জ আছে, ফরিদপুর আছে, বরিশাল আছে,
বিভিন্ন আওয়ামী লীগ প্রধান যে এলাকাগুলো সেই এলাকা আছে। এর বাইরে ঐতিহ্যগতভাবে যে সকল পরিবার ৩ জেনারেশন ৪ জেনারেশন ধরে দল করেন, তাদের মধ্যে অনেক দুর্নীতিবাজ কিন্তু নতুন প্রজন্মের হওয়া সত্ত্বেও তারা কিন্তু এই খন্দকার মোশতাকের মতো হয়ে গিয়েছিলেন। এর ফলে শেখ হাসিনার যে স্বাভাবিক যে বিচার বিশ্লেষণ ক্ষমতা, এটা হ্রাস পায় কয়েকটি কারণে। যেহেতু গণভবনের দরজা বন্ধ, সারা বাংলাদেশ থেকে বিভিন্ন লোকজন এসে একটা সময় যা ইচ্ছা তাই বলতে পারত। মিডিয়ায় যে খবরগুলো ছাপা হতো, সেই খবরগুলো দৃষ্টি আকর্ষিত হতো। আমি জাস্ট একটা উদাহরণ দেই যে, মাহমুদুর রহমান তখনও আমার দেশ ছাপাচ্ছে এবং আমার দেশ তখন জনপ্রিয়তার তুঙ্গে। তো আমি একদিন সকাল 8:30টার সময় যোগাযোগ মন্ত্রীর রুমে গেলাম। জাস্ট 8:30টার সময়। তো উনি 7:30 8টার মধ্যে কিন্তু সৈয়দ আবুল হোসেন সাহেব তার মন্ত্রণালয়ে চলে আসতেন। এসে তিনি সবার আগে সব পত্রিকাগুলো পড়তেন। তো উনি সবার আগে যে পত্রিকাটা পড়তেন সেটা হলো দৈনিক আমার দেশ পড়তেন, সৈয়দ আবুল হোসেন। এবং সেখানে রেলওয়ে থেকে শুরু করে যোগাযোগ মন্ত্রণালয়ের সেই দিনের যত রকম নেতিবাচক খবর, সেই খবরগুলো তিনি মার্ক করেছেন। এরপর যখন 9টা বাজলো, সবাই কর্মকর্তারা এলো। তিনি সবাইকে জিজ্ঞাসা করলেন, এগুলো কি হয়েছে? তো আমলারা আমার সামনেই তারা বললেন যে, জি স্যার, পত্রিকায় যে রিপোর্ট ছাপা হয়েছে এগুলো সত্য। তো বোঝার চেষ্টা করুন, এটা 2009-10 সনের ঘটনা। তো এরকম যে ট্রান্সপারেন্সি যেটা ছিল সেটা 2019-এ ছিল না, কিংবা 2023-এ ছিল না। যদি থাকতো তাহলে শেখ হাসিনা অনেক ভালো করতেন। বরং আমরা যারা এত কথা বলতাম, আমাদেরকে নানাভাবে ভিলেন বানিয়ে এমন অবস্থা তৈরি করা হয়েছিল যে গণভবন থেকে শুরু করে প্রশাসনের সর্বস্তরে আমাদেরকে রীতিমতো ব্লক করে দেওয়া হয়েছিল। আমাদের কোনো লেখা পড়া যাবে না, আমাদের কোনো কথা শোনা যাবে না, এবং আমরা যদি কোনো কথা বলতাম সেই কথা ব্ল্যাক আউট করে দেওয়া হতো যেন শেখ হাসিনার কানে না যায়। ফলে তিনি সবসময় একটা চার্মিং মোডে থাকতেন, সবসময় ইতিবাচক মনে করতেন তিনি রাইট, তাকে যা শোনানো হচ্ছে সবই ঠিক আছে, এবং টিল নাও এখনও পর্যন্ত তাকে কিন্তু ওইভাবে কিন্তু বোঝানো হচ্ছে যে, আপা সারা দেশটা তছনছ হয়ে যাচ্ছে, সমস্ত মানুষ আপনার আশায় বসে আছে, আপনি গেলেই টুস করে ক্ষমতায় বসে পড়তে পারবেন। তো এইরকম চারিদিকে যখন বিভিন্ন প্রণোদনাকারী বা বিভিন্ন প্রবোধ দানকারী চাটুকার তেলবাজরা যখন এই ধরনের কথাবার্তা বলে, আর সেটাকে যাকে বলা হয় নিয়ন্ত্রণ করার জন্য যে মিডিয়া লাগে, দেশি এবং বিদেশি মিডিয়া, তার সঙ্গে প্রধানমন্ত্রীর সরাসরি যোগাযোগ থাকার দরকার আছে, যেটা অতীতে 2014 সনের পরে ওনার সেই জিনিসটা ছিল না। দ্বিতীয়ত হলো যে সত্যিকার অর্থে মন্দ লোকগুলো যারা অতীতে বঙ্গবন্ধুকে ডুবিয়েছেন, শেখ কামালকে ডুবিয়েছেন, শেখ জামালকে ডুবিয়েছেন, তারপর আরও অনেককে ডুবিয়েছেন, সেই সমস্ত মানুষগুলো বা তাদের সন্তান সন্ততিরা 2014 সনের পরে শেখ হাসিনার খুব কাছাকাছি চলে আসে, এবং এদের প্রয়োজনায় শেখ হাসিনা একটা সময় তার মধ্যে একটা আত্মবিশ্বাস জন্ম নেয় যে তিনি যতদিন জীবিত আছেন ক্ষমতায় থাকবেন, তিনি যেখানে হাত দেন সেখানে স্বর্ণ ফুলে যায়, তিনি যা ইচ্ছে তাই করতে পারেন, তিনি যাকে ইচ্ছে তাকে রাষ্ট্রপতি বানাতে পারেন, যাকে ইচ্ছে তাকে স্পিকার বানাতে পারেন। ফলে কী হলো, তার জমানাতে আমি একটা লেখা লিখেছিলাম যে তাসের ঘরে বাঁশের খুঁটি, এটা একটা বইও হয়েছে, বেশ জনপ্রিয় একটা বই, ওনাকে নিয়ে এই বইটা লিখেছিলাম। ওনার এটা পড়ার সুযোগ হয়নি, কিন্তু বাংলাদেশ প্রতিদিন থেকে শুরু করে বাংলাদেশে যে সকল পাঠক রয়েছেন মোরালের সবাই কিন্তু সেই লেখাগুলো পড়েছেন। আমি লিখেছি এটাও, যে তাসের ঘরে বাঁশের খুঁটি। এখন যা কিছু দেখছেন তছনছ ঝরঝর করে পড়ে যাবে। একটা তাস দিয়ে যেভাবে একটা ঘর বানানো হয়, তাসের ঘর, ঠিক ওইভাবে সব তছনছ হয়ে যাবে। বাস্তবেও ঠিক সেই ঘটনাটাই ঘটেছে। অবাক করার ব্যাপার হলো যে এখন আওয়ামী লীগের যে সমস্ত লোক দেশের বাইরে আছেন, তারা এই মুহূর্তে যে সমস্ত আমলা কামলা বা যারা এখন অবশিষ্ট রয়েছেন প্রশাসনে, তারা বর্তমান সরকারের সাথে যে সকল কথাবার্তা বলছে এবং যেভাবে আওয়ামী লীগের বিপদ গাইছে, এতে করে আওয়ামী লীগের লোকজন যারা আছে তারা আরও হতাশ হয়ে পড়েছেন। তাদের বক্তব্য হলো যে অতীতে যে মীর জাফর বা খন্দকার মোশতাকের নামে আমরা গালাগাল দিতাম, কিন্তু এই যুগে কী হলো, এ কোন মোশতাক এলো, এ কোন মীর জাফর হলো, এদের এরকম চরিত্র কেন, বাংলায় কেন এত মোশতাক হয়, কেন এত মীর জাফর হয়? এই যে আওয়ামী লীগের যে আর্তনাদ, সে আর্তনাদ যেন বর্তমান বিএনপি শুনতে পায়, বর্তমান প্রধানমন্ত্রী শুনতে পায়, এবং সেই অনুযায়ী যদি সে ব্যবস্থা নেয়, আশা করি
তার ভাগ্যে শেখ হাসিনার পরিণাম নাও হতে পারে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।